জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাবেক পুলিশের যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও সাবেক এডিসি রমনা শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। এসএম আরিফের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে গণঅভ্যুত্থান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন শিক্ষার্থী আনাজসহ ৬ জন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলা করে প্রসিকিউশন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে এর রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল ১। রায়ে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারকে মৃত্যুদণ্ড এবং বাকি ৫ আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেয়া হয়। যেভাবে আমাদের তরতাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলিবর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এইটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন, আমরা আপিল হয়তো করব। চিফ প্রসিকিউটর জানান, এই রায় ভবিষ্যৎ সরকারি চাকরিজীবীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। রায়ে সংক্ষুব্ধ প্রকাশ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। নিচের সারির যারা একদম তারা আসলে সাজার আওতায় পড়ে না, তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করব। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শহীদদের স্বজনরা। তাদের মাঝেও ছিল অসন্তোষ। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে ৩ বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলেই যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের মামলার এটি দ্বিতীয় রায়। এর আগে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ১৭ নভেম্বর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর থানার পৃথক ২ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জুলাই আন্দোলনে মালবাহী ট্রাক চালক মোহাম্মদ হোসেন ও সিএনজি অটোরিকশা চালক সবুজ হত্যা মামলায় ৬৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ আদেশ দেন। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামের ২ ব্যক্তি। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা রিনা বেগম ওই বছরের ৩১ আগস্ট শেখ হাসিনা সহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট মোহাম্মদপুরে ময়ূর ভিলার সামনে গুলিবিদ্ধ হন ২২ বছরের সবুজ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় ৯৮ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে গত বছরের ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন সবুজের ভাই মনির হোসেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ভোট হরণকারীরা পালিয়ে গেলেও দেশের ভিতরে নির্বাচন বাধাগ্রস্ত করতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই কারণে শুধু ভোট দিলে হবে না, ফলাফল আসা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে বলে উল্লেখ করেন তিনি। বিকেলে নোয়াখালীর হাতিয়ায় আয়োজিত নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন একমাত্র বিএনপির হাতেই সম্ভব। এর আগে বিএনপি যতবার সরকার গঠন করেছে দেশে ততবারই উন্নয়ন হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম অঞ্চলে সড়ক এবং যোগাযোগ অবকাঠামোর বেশিরভাগই বিএনপি সরকার নির্মাণ করেছে। তারেক রহমান এ সময় হাতিয়ার মানুষের নানান সমস্যার কথা শোনেন এবং বাঁধ নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে স্থানীয় নানান উন্নয়নের আশ্বাস দেন। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলার
স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গণ্ডায় বুঝে আনতে হবে। আগামীকাল মঙ্গলবার নির্বাচনী সফরে ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। জনসভা সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। এ উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জনসভা ঘিরে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও প্রত্যাশিত জনসমাগম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। স্মরণকালের বৃহত্তম জনসভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রকুনুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর বিপুল জনপ্রিয়তায় একটি দল এলোমেলো বলছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় 10 দলের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, মানবিক বাংলাদেশে চাঁদাবাজদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করা হবে। এ সময় তিনি দুর্নীতিমুক্ত আগামী রাষ্ট্র গঠনে নানান প্রতিশ্রুতি তুলে ধরেন। প্রতিনিধিদের তথ্যচিত্রে তামান্না সাদিকার ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে কুষ্টিয়ার জনসভার মাধ্যমে 8 জেলার সফর শুরু করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখিরি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। জামাত আমির আরও বলেন, জামাত নারীদের জন্য নিরাপদ সমাজ এবং কর্মস্থল নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন যোগ্যতা অনুযায়ী কোথাও বঞ্চিত না হয় সেই পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। মেহেরপুরে কানায় কানায় ভরে ওঠা জনসভা মাঠে হেলিকপ্টার যোগে দুপুরের দিকে মঞ্চে আসেন জামাত আমির। এ সময় আমিরে জামাত বলেন, আল্লাহর কসম, আমরা ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপর হাত দিব না। ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদের জোট আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ তার পক্ষে থাকবে। আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র। যা এখানে এসেও দেখলাম, আপনাদেরকে মোবারকবাদ। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায়, আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের
দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমরা জনগণের মালিক নই, সেবক হতে চাই। চুয়াডাঙ্গা জনসভায় একথা বলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজকে যশোরে রাত্রি যাপন করে আগামীকাল যশোরে, সাতক্ষীরায়, খুলনায়, বাগেরহাটে জনসভায় বক্তব্য রাখবেন আমিরে জামাত। পরে সড়ক পথে ঢাকায় রওনা করবেন। ইনশাআল্লাহ আমরা এই কারণে পারবো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা দেশের মালিক বলতে চাইব না, আমরা ইনশাআল্লাহ দেশের সেবক হব। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে দুর্নীতিকে জিরো টলারেন্স দেখাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আয়োজিত সভায় তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি আমানতের খেয়ানত করে না। বিএনপি জনগণের যে ভোট নেয় এটা দেশের উন্নয়নে কাজ করে। এ সময় তিনি কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে এজন্য সজাগ থাকার আহ্বান জানান। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে বসবাসের আহ্বান জানান। এ সময় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান মির্জা ফখরুল। বিদেশের ভরি ভরি চাকরি, ড্রাইভার হও, দেখি অনেক চাকরি, কিন্তু আমাদেরকে সেই দিকে যেতে হবে, ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে যেতে হবে। আমরা এই কাজগুলো করতে চাই, এইভাবে আমরা এলাকার উন্নয়ন করতে চাই। বন্ধুগণ, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই কাজগুলো আমরা অতীতে করা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হয়ে যেতে পারি, তাহলে আমরা এই কাজগুলো করবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সকালে ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। এ সময় তিনি ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দেন। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সহ যে কোনো তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়ে পাশ করলেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। নির্বাচন কমিশনে তিনি এ মন্তব্য করেন। এদিকে নারী কর্মীদের উপর হামলা, আচরণবিধি লঙ্ঘন সহ বেশ কয়েকটি বিষয়ে অভিযোগ জানাতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে জামায়াত ইসলামীর 3 সদস্যের একটি প্রতিনিধি দল। মিফতা গালিবের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে চলছে রাজনৈতিক দলগুলোর জমজমাট নির্বাচনী প্রচারণা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তথ্য গোপন করে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচিত হলে তার সংসদ সদস্য পদ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি ঋণখেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায়, যদি কোনো তথ্য ভুল দেন, পরবর্তীকালে পাশ করার পরেও যদি এইটা ধরা পড়ে, তাহলে নির্বাচন কমিশন তার নির্বাচন বাতিল করার যে কোনো আদেশ দিতে পারেন, বাতিল করার ক্ষমতা রাখেন। তিনি আরো বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যে এত বড় কাজ করতে গিয়ে নতুন যেহেতু টুকটাক ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু ভোটের পিউরিটি নিয়ে, ভোটার প্রসেসে ইন্টিগ্রিটি নিয়ে আমরা কোনো আপোষ করব না। দুপুরের পর বেশ কিছু অভিযোগ নিয়ে সিসির সাথে সাক্ষাৎ করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে এবং কোনো জায়গাতে খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব পরিহিত অবস্থায় থাকলে তাদের নেকাব খোলার জন্য বলা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে এগুলো অভিযোগ করেছি
কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। দেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। একটি বড় দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীরা এই সমস্ত কাজগুলো তারা করছে। এদিকে সকালে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই সবাই মন খুলে অভিযোগ করতে পারছে। লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই তো আপনারা কি বলে অভিযোগ করতে পারছেন, আপনারা প্রচারণা করতে পারছেন। যদি না থাকতো এটা কি হতো? এছাড়া আজ থেকে দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে আবেদন করে নিবন্ধন করেছে তাদের ঠিকানায় সোমবার থেকে ব্যালট পাঠানো শুরু হয় বলে নিশ্চিত করেছেন আক্তার আহমেদ। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব ABM আবু বাকর সিদ্দিক স্বাক্ষর করা এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ ছুটি কার্যকর হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সারা দেশেই জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, জনসভাও করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। বরিশাল থেকে নির্বাচনী আবহের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে নির্বাচনী প্রচারণা কেমন চিত্র দেখছেন আমাদেরকে জানান। যেমনটা জানাতে চাই, আসলে গোটা দেশে নয় কিন্তু বরিশালেও কিন্তু নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু বইতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সব থেকে একটা ঐতিহ্যময় জায়গায়, যে আসন রয়েছে বরিশাল সদর 5 আসন, সেখানে শায়েস্তাবাদ ইউনিয়নে রয়েছে। এই মুহূর্তে একটা উঠোন বৈঠকের অনুষ্ঠান চলছে। এখানে গণভোটের জন্য বলা হচ্ছে, এখানে কিন্তু ভোট চাওয়া হচ্ছে। প্রার্থীদের যে প্রচারণা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং যিনি প্রার্থী রয়েছে বিএনপির প্রার্থী মনোনীত ধানের শীষের প্রতীকের একাধিকবার তিনি এই আসনটিতে কিন্তু সংসদ সদস্য ছিলেন মুজিবুর রহমান সরোয়ার। তার যারা প্রতিনিধি রয়েছে সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দরাই কিন্তু এখন আসলে সাধারণ মানুষের সাথে ভোট দিচ্ছেন বিভিন্ন রকমের প্রতিশ্রুতি। আহ্বায়ক রয়েছেন নুরুল আমির, আমরা তার সাথে কথা বলে জানতে চাইবো। আপনারা তো আসলে দেখলাম যে সেই মিশির ভেজা শিশির এবং কাকডাকা ভোর থেকেই ভোটারদের কাছে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মা মাটি মানুষের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রক্তস্রাত দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং এদেশের মানুষের মন জয় করেছিলেন। এবং তারই উত্তরসূরি খালেদা জিয়া, তিনি এদেশের মা মাটি মানুষের নেতৃত্ব দিয়ে কাজ করেছেন। এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, তিনি আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত বাংলাদেশের মানুষের সাথে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আমরা আশা করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুলভাবে বরিশাল সদর 5 আসন সহ সমস্ত বাংলাদেশে ইনশাল্লাহ জয়লাভ করবে এবং আমাদের এই জাতীয়তাবাদী দল ধানের শীষ মার্কার বিজয় লাভ করে আমরা তারেক রহমানের হাতে আমরা ইনশাল্লাহ আগামীর রাষ্ট্র তুলে দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি যে বরিশালের এই সংসদীয় 6 আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 5 আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে 4,46,449 জন। সব মিলিয়ে এবার কিন্তু আসলে শক্ত অবস্থানে রয়েছে ভোটাররা। তারা দাবি করছেন যে বিগত বছরগুলোতে কিন্তু তারা ভোট দিতে পারেনি, এবার তারা কেন্দ্রে যাবে এবং নিজের ভোটটি নিজে দিবে, এটা কিন্তু তারা নিশ্চিত করেছে। পাশাপাশি যারা তারুণ্যদের নিয়ে কথা বলবে, আগামীর সুন্দর একটি নিরাপদ বাংলাদেশ গড়বে যেখানে নারী শিশু সকলের সম্মতা থাকবে, সম অধিকার থাকবে, একটি সুন্দর টেকসই বাংলাদেশ গড়বে, এমন প্রার্থীকে কিন্তু তারা নির্বাচিত করবে। আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি দল জাল ভোট সহ প্রতারণা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। দ্রুত বেআইনি কর্মকাণ্ড বন্ধ ও এনআইডি তথ্যের অপব্যবহার ঠেকাতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহাদি আমিন। তিনি অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে একটি দলের প্রচারে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই চেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড অসৎ ও উদ্দেশ্য প্রণোদিত। কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, তারা জনগণের সেবা করেছেন, জনগণের পাশে থেকেছেন। এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে ১৯ জন ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রার্থীদের রাষ্ট্র পরিচালনার এই অতীত অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা গণমানুষের দল বিএনপিকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও বিএনপি প্রার্থীদের সক্রিয়তা রয়েছে এবং ২৩৭ জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন। খিলক্ষেত এলাকায় ঢাকা ১৮ আসনের জামায়াত এনসিপি সমর্থিত ১০ দলীয় জোট প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন আরিফুল ইসলাম আদিব। সকাল 10:30টার দিকে খিলক্ষেত ডুমনি এলাকার নূরপাড়া আলিম মাদ্রাসা সংলগ্ন স্থানে ঘটনা ঘটে। হামলায় জোট প্রার্থী সহ অন্তত 12 থেকে 13 জন আহত হয়েছেন বলেও জানা গেছে। এ বিষয়ে 10 দলীয় জোট প্রার্থী মিডিয়া সমন্বয়ক কামরুল হাসান বলেন, বিএনপির সন্ত্রাসীদের হামলায় নূরপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরকতুল্লাহ ও তার বড় ভাই হেদায়েতুল্লাহ সহ অন্তত 12 জন গুরুতর আহত হয়েছেন। অপরদিকে হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে 43 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লা অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে ঢাকা 18 আসনের বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করব আগামী 24 ঘন্টার মধ্যে মোহাম্মদ দিদার মোল্লাকে, বিএনপিকে, জনাব তারেক রহমানকে, তার সকল দিদার মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে 24 ঘন্টার মধ্যে আটক করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসী হামলা বরদাস্ত করা হবে না। যে যার কথা সে বলেছে দিদার মোল্লাকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং আমরা বলেছি যে এবং একটা তদন্ত কমিটি করেছি। আমরা অল্প সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে যদি সে দোষী হয় অবশ্যই তার বিরুদ্ধে। সরকার বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন বা এফটিজেড গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় 600 থেকে 650 একর জমির উপর এই জোনটি গড়ে তোলা হবে বলেও জানান তিনি। বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ প্রচার সংস্থাগুলোর গভর্নিং বোর্ডের 4র্থ সভার সিদ্ধান্তগুলোর উপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও আইপিওগুলোর নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। আগামী 5 বছরে আমাদের একটা বড় ফোকাস থাকবে ডিপসি পোর্টটাকে ভালোভাবে চালু করা। একটা বড় ফোকাস থাকবে আমাদের এলএনজি এবং এলপিজি টার্মিনাল চালু করা, কারণ এটা আমাদের এখন আপনারা সবাই জানেন যে এনার্জি শর্টেজ ইজ এ বিগ প্রবলেম। তো আমরা খুব দ্রুত এলপিজি এবং এলএনজি টার্মিনালটাকে চালু করতে চাই এবং একই সাথে একটা ফিশ প্রসেসিং হাব তৈরি করা। এই তিনটাকে মাথায় রেখে আমাদের এই শর্ট টার্ম ল্যান্ড ইউজ প্ল্যানটা ফাইনালাইজ করা হয়েছে।